আমরা বড়ই বেপরোয়া, ভয় ডর নেই, যেই যা বলুক বলবে। তোদের জ্বলবে আমাদের তাতেই চলবে, আর তোদের জ্বলবে আমাদের তাতেই চলবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই গানটা কেন করলাম, কোন বেসিসে করলাম, কাদের উদ্দেশ্যে করলাম, এটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, কোনো মানসিক কদর্য ব্যক্তি, মানসিক যে ব্যক্তির মনটা কদর্য, সে যদি ব্যর্থতার মুখোমুখি হয় এবং সে যে বিগ ফেলিওর, তাকে যদি কেউ আয়না ধরিয়ে দেয়, তাহলে সে তো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। তো সেটাই হচ্ছে, সেরকমটাই হচ্ছে। সমস্ত জলকুকড়িগুলো এক জায়গায় হয়েছে, সমস্ত জলকুকড়িগুলো এক জায়গায় হয়ে তারা মানে যে ব্যর্থতার যে স্বাদ, সেটা আর গ্রহণ করতে পারছে না, সেটা আর মেনে নিতে পারছে না। তার জন্য কি করছে? তার জন্য একেবারে নাঙ্গা নাচ শুরু করে দিয়েছে। হ্যাঁ, নাঙ্গা নাচ শুরু করে দিয়েছে। ভেবেছে হয়তো এর পরিবর্তে ডবল এক্সাইটমেন্ট নিয়ে আসবে। চল হাট, চল হাট, যেইভাবে মুখে ঝামা ঘষার, সেই তার থেকে অনেক বেশি ভাবে ঘষে দিয়েছে। আমরা তো জাস্ট তাতেই হ্যাপি, আমরা তাতেই হ্যাপি। ভুল কারা করে এবং ভুল করে কারা বুঝতে পারে? মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আমরা ভুল করেছি বা আমরা ভুল করে ফেলেছি। যারা স্বীকার করে যে হ্যাঁ আমরা ভুল করে ফেলেছি, একমাত্র তাদেরকেই মানুষ রূপে ধরা যায়। যারা ভাবে আমরা ভুল করিনি, আমরা যা করেছি বেশ করেছি, তাদেরকে তুমি কিছু বলা ছেড়েই দাও, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু না। এখানটায় কিছু মানুষের ভুল চিন্তা ভাবনা রয়েছে যে এই সোমনাথ যে গতকালকে যে লাইভটা করেছে, তার পরিপ্রেক্ষিতে নোংরামো চরম লেভেলে উঠবে, সেটা আমাদের জানা কথা। বিনা কারণেই কেউ উত্তর দেয় না, তাতে করেই তারা নোংরামো করে দিন যাপন করে। আর সেখানটায় সোমনাথ একটা উত্তর দিয়েছে, সেখানটায় যে নাঙ্গানাচ, নোংরার নাঙ্গানাচ হবে না, এটা ভাবাটা বড্ড আর কি বোকামি। তো নোংরার নাঙ্গানাচ চলছে, সেটা সম্পর্কে আমরা পূর্বেই অবগত ছিলাম। আমরা প্রত্যেকে পূর্বেই অবগত ছিলাম যে এইরকম একটা নোংরা, কত দূর নোংরামো করতে পারে, এইরকম একটা নোংরা না, অনেকগুলো নোংরা আছে, কত দূর নিচে নেমে নোংরামো করতে পারে, তার আইডিয়া আমরা আগে থেকেই লাগিয়ে নিয়েছিলাম। সেই কারণে কোই ফার্ক নেই পড়তা। ভাবো, সোমনাথের কোনো অওকাত নেই, অথচ সোমনাথের কথায় মানে মাটি থেকে এক হাত লাফ দিয়ে দিয়ে সবাই মুখ থেকে গাটার বের করছে, মুখ থেকে গাটার বের করছে। অথচ সোমনাথের নাকি কোনো অওকাত নেই, সোমনাথের নাকি কোনো নিজস্বতা নেই, সোমনাথের কোনো ব্যক্তিত্ব নেই, এইটা হচ্ছে তাদের ধারণা। অথচ সেই ব্যক্তিত্বহীন একটা মানুষের কথায় চিরবিরানি কত দূর উঠেছে চিন্তা করে দেখো। আমি যদি মনে করি হ্যাঁ তোর তো কোনো অস্তিত্ব নেই, তাকে পুরোপুরি ইগনোর করব, তাকে পুরোপুরি ইগনোর করব। আর এখানটায় মানে কি বলবো, দিন রাত অন্য মহিলাদের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলার যার কিনা হবি, যে কিনা দিনে রাতে নিজের বউ বাদ দিয়ে, কারণ নিজের বউটা অন্য লোকে নিয়ে ছিনিমিনি খেলে। হ্যাঁ, এই খবরটা আছে, এই খবরটা পুরো পাকাপোক্ত খবর আছে। না, আমি কোনো সময় বলবো না যে তোমাদেরকে এই প্রুফ তুলে দেবো, সেই প্রুফ তুলে দেবো, এটা কখনো আমি বলবো না। আমি জানি, তার জন্য তোমাদেরকে বলছি যে হ্যাঁ এই খবরটা পাকা খবর, যে বউ নোংরামো করেই এই জায়গাতে এসেছে। বুঝতে পেরেছি যে হাঁকিয়েছে না, দোতলা যে হাঁকিয়েছে, ওই নোংরামো করেই হাঁকিয়েছে। আজকালকার যা বাজার দর, তাতে করে 10-12 হাজার টাকায় কি হয় সংসারের খরচ, তাদের যদি আবার সন্তান থাকে, তাহলে কতটুকু খাবে, কতটুকু দিয়ে পড়বে, আর কতটুকু দিয়ে জিনিসপত্র বানাবে, সেটা বোঝার মতন ক্ষমতা তোমাদের আছে। তাহলে এই জিনিসটা হলো কি করে? নোংরামো করে হয়েছে, ঠিক আছে? ভুল মানুষ মাত্রই করে। মন্দিরে একটা ভুল করে ফেলেছে এবং সেই ভুলের শাস্তি ও ব্যক্তিগত জীবনেও পেয়েছে, সোশ্যাল যেহেতু করেছে সোশ্যালিও পেয়ে চলেছে, এখনো পর্যন্ত পেয়ে চলেছে। কিন্তু যে ঘরের ভেতরে নোংরামো করছে এবং তার স্বামী সেই নোংরামোটাকে নির্দ্বিধায় তাকে করতে দিচ্ছে, কারণ তার নিজের কোনো মুরদ নেই, সে যদি এসে অন্যকে ব্যক্তিত্বহীন, তার কোনো অস্তিত্ব নেই বলে, তাহলে সেই মানে কি বলবো, নরপিশাচরূপী মানুষকে কিছু বলা, তাকে নিয়ে মুখ খারাপ করা, এ বোকামি ছাড়া আর কিছু নয়। সুতরাং সোমনাথকে বলবো, সোমনাথ যেইভাবে নিজের
পরিবারকে, নিজের ফ্যামিলিকে প্রোটেকশন দিচ্ছে, এবং সেই প্রোটেকশন দেওয়ার জন্য কাউকে যদিও সন্দেহের দৃষ্টিতেও দেখে, ও ওর তরফ থেকে ফেয়ার, ও ওর দিক থেকে সম্পূর্ণ বৈধ। আর একটা মানুষের অস্তিত্ব আছে কি না সেটা আমি কেন প্রুফ করব? সেটা তো নিজের হাতে এই নোংরাগুলোই প্রুফ করে দিচ্ছে। যদি সোমনাথের কোনো অস্তিত্বই না থাকে, তাকে নিয়ে এত চিরবিরানি কেন, এত লম্ফঝম্প কেন, তার কথা শুনিয়ে মানুষকে বিশ্বাস করানোর প্রচেষ্টা কেন? কারণ ওর তো কোনো অস্তিত্বই নেই, তাই না? তো এরকমটা হয়, মানে কখন নোংরামো করতে করতে নিজের কদর্য রূপটা চারিদিকে ছড়িয়ে দিয়েছে, এবং সেই কদর্যতার মধ্যে কত মানুষকে নিয়ে নিয়েছে, সেটা যেই মানুষগুলো গেছে তারাও বুঝতে পারছে না। শান্তিতে আছি, ভালো আছি, এই যে এইভাবে কথা বলছি, তাতে করে তোমাদের কাছ থেকে যে কত ভালোবাসা পাই। মাঝে মধ্যে কিছু ক্রিয়েটারের প্রতি যখন আমি ভিডিও করি, আমি একটু উগ্র হয়ে যাই, তাও কোনো স্ল্যাং ইউজ করি না, কোনো কিচ্ছু করি না, না কোনো খারাপ বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তারপরেও তোমরা বলো সুতপা কেন এত উগ্রতা? একটু তো আমাকে বহিঃপ্রকাশ করতে হবে, তাই না? এই যে দেখো, এত নোংরা নোংরা কথা শুনছি, কত কিছু নোংরা কথা শুনছি, কত কিছু ইগনোর করছি, তারপরেও দেখো উগ্রতা আছে? থাকবে না। কারণ যেখানে কাউকে আমি মানুষ বলে যদি মনে করি, তার প্রতি আমার ইমোশন আমি ব্যয় করব। যাকে আমি মানুষ বলেই মনে করি না, তার প্রতি আমার কোনো ইমোশন নেই, কোনো রকম কোনো ইমোশনস নেই, ঠিক আছে? তো যাই হোক, সোমনাথ কালকে বলে দিয়েছে যে কোনো নোংরা প্রুফ করতে পারেনি, কোনো নোংরা কারো সম্পর্কে, মানে আমার সম্পর্কে, মারিয়ার সম্পর্কে যে অ্যালিগেশনগুলো দিয়েছিল, সেগুলো কোনোটাই প্রুফ করতে পারেনি। এটা হচ্ছে সোমনাথের বক্তব্য। সোমনাথকে আমি একটা কথাই বলবো, তুই যদি কোনো কিছু মেপে দেখতে চাস বা বাজিয়ে দেখতে চাস, যার মাধ্যমে তুই দেখতে চাচ্ছিস, সেই ব্যক্তিকে ট্রাস্টেবল হতে হবে, মানে সেই ব্যক্তিকে বিশ্বাসযোগ্য হতে হবে। আজকে তোর একটা ভুল হয়েছে, সেই ভুলটা হলো তুই এমন একজন ব্যক্তির কাছে সত্যতা যাচাই করতে গেছিস যার জন্মটা মিথ্যে। এটা তোর মাথায় রাখা উচিত ছিল। আজকে তোর সেই সিচুয়েশনে তুই আমার সাথে ভিডিও ক্লিপ শেয়ার করেছিস, আশা করছি তোর মনে আছে। তুই এরকম ভিডিও আনলিস্টেড করে রেখে তারপরে আমাকে পাঠিয়েছিস। আমি বলেছি তুই আমাকে কত কিছু পাঠিয়ে রেখেছিস। আমি আজ পর্যন্ত তোর কোনো ভয়েস ক্লিপ, তোর কোনো ভিডিও ক্লিপ রিভিল করেছি? আমি আজ পর্যন্ত তোর বউয়ের সঙ্গে যার সম্পর্ক হয়েছিল তার কোনো ভয়েস ক্লিপ, তার কোনো ভিডিও ক্লিপ আমি রিভিল করেছি? আমার প্রয়োজন পড়েনি, তাই আমি করিও নি। তো তুই যদি বাজিয়ে দেখতে যাস, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, প্রোটেক্ট করার জন্য যদি কোনো কিছু করতে যাস, তাহলে যেই পথটা তুই অবলম্বন করবি, সেই পথটা সত্যের হতে হবে। বোঝাতে পারছি আশা করি, ঠিক আছে? বাদ বাকি রইল পড়ে আমার আর মন্দিরার সম্পর্কের জন্য তোর যে এই যে স্ট্যান্ড নেওয়া, এই স্ট্যান্ড নেওয়াতে আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি। মানে বলে বোঝানোর না। দেখো, আজকে আমি চাইলেই সোমনাথকে বলতে পারি তোকে কে পাত্তা দেয়, তুই বিশ্বাস করিস বা না করিস তোকে কে পাত্তা দেয়, এটা আমরা করতেই পারি। আমাদের জীব এমন একটা মানে অস্ত্র, যার মধ্যে কোনো হার নেই, অথচ মানুষকে শেষ করে দিতে পারে। একটা সময় এমন গেছে, আমি যাচাই না করে একতরফা ভাবে বলে গেছি, সেটা আমি আগেই স্বীকার করেছি, বহুবার স্বীকার করেছি, কেস চলাকালীনও আমি স্বীকার করেছি, সারা জীবন বলে যাব। কিন্তু তাই বলে এই না যে আমি কোনোদিনও মানে সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই মানুষটা আমি প্রথমেই বললাম, যেই মানুষটা স্বীকার করতে পারে যে হ্যাঁ আমি এটা ভুল করেছিলাম, সেই মানুষকে সুযোগ দেওয়া যায়। এই যে যারা বলছে না যে একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার করে, সেই ব্যক্তি আলাদা রকমের হয়। যে বুঝতে পারে যে হ্যাঁ আমি ভুল করেছি, সেই ব্যক্তিকে সুযোগ দেওয়া যায়। বুঝতে পারলাম? আর মানুষ যদি মানুষকে বিশ্বাস না করে, মানুষ যদি মানুষের উপরে আস্থা হারিয়ে ফেলে, তাহলে সেই মানুষটা আর টিকে থাকতে পারবে না। সুতরাং সোমনাথকে একটা কথাই বলবো, চারিদিকে নানান নোংরা কথা তোকে নিয়ে হবে, ঠিক আছে? তুই মুখ না খুললেও তোকে নিয়ে নোংরামো হতো, তুই মুখ খুলেছিস, এখন ডবল নোংরামো হবে। সুতরাং তুই নিজের জায়গায় ঠিক আছিস, এইটা মনে রেখে এই সমস্ত জলকুকড়িদেরকে সাইডে হটিয়ে দে। এরা তুই যদি চুপ থাকিস তাহলেও তোকে বলবে, তুই যদি কিছু বলিস তাহলেও তোকে বলবে। কারণ এরা এই ধরনের নোংরামো করেই কিন্তু এরা টিকে রয়েছে। এদের কাছ থেকে যুক্তিসঙ্গত কথা, লজিক্যাল কথা বা জেনুইন প্রুফ দেখিয়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে জেনুইন প্রুফ দেখিয়ে তারপরে কোনো কথা বলা, এটা আশা করিস না। কারণ এদের রগে রগে তুই ওয়াকিবহাল নোস। আমি দুইবার ধোকা খেয়েছি। আর সবচেয়ে বড় কথা কি জানিস তো, আর বা দর্শকদেরকেও তোমাদেরকে বলে রাখি, প্রথমবার যখন আমার মিটআপে গিয়ে নোংরামো করলো, তোমরা সবাই দেখেছো, মানে এ এতটা
কি বলবো, এর নিজের দিদিরা একে সঙ্গ দিতে আসেনি, নতুন নতুন কিছু যারা বুঝতে পারেনি তারা সঙ্গ দিতে এসেছে। আর আমি সবচেয়ে অবাক হই যারা সেই সময় একে দেখেছে, হ্যাঁ, এর নোংরা নোংরা কথার শিকার হয়েছে, তারা এখন এর সঙ্গে ভারমে যাক, তাহলে সেটা কোনো বড় কথা না। আমি নিজেই বোকা বনে গেছি, একবার আমার সঙ্গে ওই নোংরামো করেছে, দ্বিতীয়বার যখন আমার সঙ্গে কথা বলেছে নিজে থেকেই ফোন করেছে, দ্বিতীয়বার যখন আমার সাথে কথা বলেছে একটা বার স্বীকার করেনি যে আমি যা করেছি আমি ভুল করেছি, একটা বারের জন্য স্বীকার করেনি যে আমি যা করেছি ভুল করেছি, একটা বারের জন্য স্বীকার করেনি। অথচ সবাই জানে যে ও নোংরামো করেছে। সুতরাং যে স্বীকার করতে পারে সেই হচ্ছে মানুষ, যে হ্যাঁ এটা আমি ভুল করে ফেলেছি, আমি ইচ্ছাকৃত করি বা অনিচ্ছাকৃত করি, জ্ঞানে করি অজ্ঞানে করি, এটা আমি ভুল করে ফেলেছি। তো যে স্বীকার করার যার দম নেই তাকে মানুষ বলে গণ্য করতে হবে না। বুঝতে পেরেছ সোমনাথ? বোঝাতে পারলাম? আশা করছি এই শিক্ষাটা তোর শিক্ষা হয়ে থাকবে। তোর আগেই শিক্ষা হওয়া উচিত ছিল যে যখন কিনা ওই বং ভেন্ডি আর কি, হ্যাঁ ওকে ভেন্ডিই বলবো আমি, বং ভেন্ডি ঢেঁড়স, ঠিক আছে, বং ঢেঁড়স যখন তোর কলটা তোর ভয়েস মেসেজটা রিভিল করেছিল তখনই তোর বোঝা উচিত ছিল, হ্যাঁ, যে আর যাই হোক সুতপাদি হয়তো আমার বউয়ের কথা, হয়তো না, সুতপাদি আমার বউয়ের কথা শুনে আমার বউকে কাঁধ দিয়েছে, আমার কথাটা শোনেনি, যাচাই করেনি, পরিস্থিতি বিচার করেনি, ভুল করেছে। কিন্তু যারা বিনা কারণে তোর ভয়েস মেসেজ রিভিল করেছে তারা কি করেছে? তারা কি করেছে? আজকে আমি যদি মন্দিরার কিছু ভয়েস মেসেজ রিভিল করে থাকি তাহলে সেটাও কিন্তু বাই প্রভোকেশনের দ্বারা করেছি, এমনই করিনি মানে বসে আছি আমি মন্দিরার কল রেকর্ড রিভিল করে দিলাম, তার জন্য কিন্তু করিনি, তার পেছনে প্রভোকেশন কাজ করেছে, পোক করেছিলি, তার জন্য কিন্তু আমি বের করেছিলাম, মানে অ্যাকশনের রিয়াকশন হয়েছে। কিন্তু তোর সঙ্গে দেখ, তোকে অ্যাকশন নিতে হয়নি, অটোমেটিক্যালি রিয়াকশন হয়ে গেছে। তো বুঝতে হবে কে পিওর আত্মা নিয়ে তোদের কাছে গেছিল আর কে শুধুমাত্র ধান্দা করতে গেছিল, ঠিক আছে? তো এই তো গেল সোমনাথকে বলা কিছু কথা। একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে আছিস, তুই অ্যাক্টিভ থাকিস কি না থাকিস, তোকে জড়ানো পেঁচানো হবে। সুতরাং সেখানটায় দাঁড়িয়ে তোকে অনেক বেশি স্ট্রং হতে হবে, অনেক বেশি স্ট্রং হতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, ফিজিক নিয়ে বেশি কথা বলবো না, কারণ ভাই হোস তো, শুধু একটাই কথা বলবো, নিজের গায়ে নিজের এই কানের পেছনে একটা কালো টিকা লাগিয়ে নিস, হ্যাঁ একটা কালো টিকা লাগিয়ে নিস, কারণ আমরা ভুঁড়ির থেকে মুক্তি পেতে সবাই পারি না, কারণ সবাই সেই হার্ড ওয়ার্কিং করতে পারে না, বা হার্ড ওয়ার্কিং এর থেকে বড় কথা হচ্ছে মেনে চলতে সবাই পারে না। জিভের কাছে আমরা অনেকেই হার মেনে যাই, সেই তুই সেই জায়গাতে অনেক বেশি স্ট্রং, তো সেখানটায় তোর কোর মজবুত হয়ে গেছে, তোর বেলি ফ্যাট নেই। সুতরাং নিজেকে নিজের এই কানের পেছনে একটা কালো টিকা লাগিয়ে দিস মন্দিরা, তুই একটা কালো টিকা লাগিয়ে দিস, ঠিক আছে? তো যাই হোক, এর থেকে বেশি কিছু আর বলবো না, এর থেকে আর বেশি কাউকে আমার প্রাধান্য দেওয়ার নেই, আমি কারোর রক্ষা কবচ নই, আমি যেটা বলার আমি উচিত কথা মুখের উপরে বলে দিই। আর আরো একবার এই যে পুরো বিষয়টা ডিটেলসে ক্লিয়ার করার জন্য অনেক 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 ধন্যবাদ সোমনাথকে। এবার চলে আসি বন্টুর কাছে। বন্টু, তোকে নিয়ে আজকে অনেক কিছু বলার আছে। এই বন্টু দাঁড়া, আমি না একটুখানি পজ নিয়ে নিই, নতুবা বন্টুকে নিয়ে রসিয়ে কষিয়ে আমি বলতেই পারবো না। আচ্ছা, বন্টুকে নিয়ে বলতে চলে আসি। দুটো ভিডিও, গতকালকের ভিডিও আর আজকের ভিডিও পুরো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো গতকালকে আমরা কি দেখলাম? গতকালকে দেখলাম সকালবেলায় উঠলো, আজকেও দেখলাম সকালবেলায় উঠলো, ঠিক আছে? সকালবেলা থেকে উঠে ঘুম থেকে, তো এই ওঠা নিয়ে দুটো ভিডিওর মধ্যে আমি দুটো ভিডিও নিয়ে আমি এই কথাটা কেন বললাম যে আমি দেখলাম ও সকালবেলা ঘুম থেকে উঠলো, কারণ হচ্ছে হে বন্টু, এটা আমি কি দেখি, তোরা নিচে শোয়া, ও মাই গড। এই তুই না বাজে কমেন্টের উত্তর দিচ্ছিলিস, তার মধ্যে কেউ মনে হয় তোদেরকে বলছিল যে তোমরা আদিক্ষেতা দেখাও, দুদিনের এরকম আতিক্ষেতা, মানে তোর আর তোর বরের মধ্যে সম্পর্ক নিয়ে। সেখানটায় তুই কি বললি, তোমরা কেন এরকম বলো, তোমরা কোথায় বলবে আশীর্বাদ দিচ্ছি, আশীর্বাদ করছি যাতে করে তোমরা সারা জীবন এইভাবে থাকতে পারো। সে নাকি বলেছে তোদের দুদিনের আদিক্ষেতা। আমি বলি কি, ওই কমেন্টের উত্তরটা তো তুই ভালো দিয়েছিস, হ্যাঁ আমরা সবাই চাই যাতে আমরা স্বামী স্ত্রী ভালো থাকতে পারি, কেউ আশীর্বাদ করুক, এরকমটা আমরা চাই, তাই না? চাই তো। আদিক্ষেতা নিয়ে আমার একটা কথা মনে পড়লো। যেদিন প্রথম গোবরডাঙ্গায় আসলি, যেদিন মানে সবকিছু সেট করা শুরু করলি, এসি লাগাতে পারবি না, সেটা নিয়ে তুই বললি, তোরা কি বললি, এখানটায় জানো তো বন্ধুরা এসি লাগানোর প্রয়োজন পড়বে না, নিচটা এতটা ঠান্ডা, মানে ফ্যান তো না চালালেও হয়, ফ্যান চালালে পুরো এসির মতন ঠান্ডা,
মানে এত ঠান্ডা, উপরে আরেকটা আছে তো, আরেক তালা আছে তো, নিচটা এতটা ঠান্ডা, মানে এতটা ঠান্ডা 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 ঠান্ডা, শুনতে শুনতে মানে 2-3 দিন পর পর তোরা ভিডিওতে শুধু বলে গেছিস ঠান্ডা ঠান্ডা, তখন ভরা গরম চলছে। যখন তোরা বলছিস যে গোবরডাঙ্গায় এসছিস, ভাড়া বাড়িতে এসছিস, নিচের তলায় রয়েছিস, প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ তোদের কথা অনুযায়ী সিমলা মানালির মতন ঠান্ডা হয়ে গেছে, তখন ছিল ভরা গরমে এই কথা বলছিস। আর এখন যখন আমরা যারা কিনা সবসময় এসি ছাড়াই থেকেছি, ওই 2 দিনের বৈরাগীর কথা ছেড়ে দে, তো আমি এখন এই যে ফ্যানটা চালিয়ে রেখেছি, তিনে দিয়ে চালিয়ে রেখেছি, তাও ভিডিও করছি, তাই ভিডিও করা শেষ হয়ে গেলে আবার ফ্যানটা বন্ধ করে দেবো। কেন বলছি, কারণ কেন চালিয়েছি, কারণ কথা বলার সময় এক্সাইটেড হয়ে যাই, তো তার জন্য গরম লাগে, আর গরম লাগলে পরে ভিডিওতে ডিস্ট্রাকশন চলে আসবে, তো সেই কারণের জন্যই কিন্তু ফ্যানটা চালিয়ে বসেছি। বিষয়টা হচ্ছে যখন ঠান্ডা পড়ার দিকে যাচ্ছে, তখন খাট থুয়ে নিচে মেঝেতে একটা চাদর পাতিয়ে দিয়ে তোরা দুজনে ঘুমাচ্ছিস। ইটস কল আদিক্ষেতা বন্টু, ইটস কল আদিক্ষেতা, এটাকেই বলে আদিক্ষেতা। যখন ভরা গরমে তখন বলছিস মারাত্মক ঠান্ডা, আর এখন ঠান্ডা পড়ার দিকে যাচ্ছে, এখন গরম সহ্য করতে না পেরে নিচে শুয়ে পড়ছিস, এটাকে বলে আদিক্ষেতা। এরম আদিক্ষেতা করবিই না যেটা কিনা পরবর্তীকালে এই যে আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে হয়, কন্টেন্ট বানাতে হয়, টপিক করতে হয়। যেমন কিনা আমি প্রথম দিন শাড়ি পরেই বলে দিয়েছি, আমি কিন্তু রেগুলার পড়তে পারবো না, একদিনও পড়তে পারি, আবার রেগুলারও পড়তে পারি, যখন যখন ইচ্ছা হবে পড়তে পারি। তাই বলে এরকম তোমরা কমেন্ট করো না যে এই তো পড়লে 2 দিনের বৈরাগী, তার আগের জন্য আমি নিজেই স্বীকার করে দিয়েছি। তো এই জায়গাটা যাতে মানে লোকে বলতে না পারে এই তো আদিক্ষেতা শেষ হয়ে গেছে, তুমি তো শেষ। তো তার জন্য জায়গা রাখবো না, ফাঁক ফোকর রাখবো না, কিন্তু তোরা এত বলেছিস মানে রানাঘাটটা তোদের কাছে এতটা বিষাক্ত হয়ে গেছিল, মানে গোবরডাঙ্গায় যদি তুই গোবরের মধ্যেও গিয়ে পড়তিস তাহলে বলতিস ও চন্দন অমৃত। হ্যাঁ, তো হঠাৎ করে ওই 3তলা ফ্ল্যাটের থেকে গোবরডাঙ্গা তো আর রানাঘাটের মতন শহর না, তাহলেও পপুলেশন ভালোই গোবরডাঙ্গাতে, তো নিচতলায় এসে পড়েছিস, ভেবেছিস মনে হয় কি ঠান্ডা, আর যেহেতু তুই এসি ছাড়া থাকতে পারবি না বলে তোর জন্য তোর বর ঘরের থেকে এসি খুলে নিয়ে এসে বসছে, হ্যাঁ সেখানটায় মানুষ প্রশ্ন করবে যে কি ব্যাপার, তুমি তো এসি ছাড়া থাকতে পারবা না, তাহলে এখন এখানে এসি ছাড়া কেমনে থাকতে পারবা, সেই জিনিসটাকে চাপা দেওয়ার জন্য তুই ঠান্ডা 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 এত কইছিস, এখন ঠান্ডার ডান্ডা দিয়ে দিছে তোদের, যার জন্য খাটের থেকে এক ধাক্কায় নিচে ফালায় দিছে। বলি কি, ওইভাবে পাথরের ওপর ডাইরেক্ট শুধুমাত্র একটা পাতলা চাদরের ওপর ওইভাবে শুয়ে থাকিস না, বুকে ঠান্ডা জমে যাবে, বুঝতেও পারবি না, কারণ পাথর খুব খারাপ জিনিস, টেকসইয়ের দিক থেকে যেমন খুব ভালো, সবচেয়ে ভালো, ঠিক তেমনি কিন্তু ঠান্ডা লাগার দিক থেকে মারাত্মক খারাপ পাথর। বোঝাতে পারলাম? পাথর কিন্তু মারাত্মক খারাপ। তো সুতরাং যদি নিচে শোয়ারই হয়, কমসে কম ওটা তো ম্যাট্রেসটারে টান দিয়ে নিচে ফেলে তারপরে শুয়ে পড়বি, ঠিক আছে? তারপর আবার সকালবেলা হলে উঠিয়ে দিবি। বলছি কি বন্টু, তোর একবারও মনে হলো না এই যে আমি দেখাচ্ছি যে আমরা নিচে শুয়ে আছি, এটা নিয়ে আর কেউ না করুক, কারণ এখন তো সবাই তোর ফরে যারা কিনা 2 দিন আগেও তোর নিয়ে বিপক্ষে ভিডিও করছিল, তারা এখন সবাই তোর ফরে। তা তুই ভাবলি না যে কেউ না করুক, সুতোপাদি আছে আমার ভিডিওর দিকে তাকিয়ে থাকে, আমারে নিয়ে ভিডিও করবেই করবে, তা আমি যে এই যে আদিক্ষেতা 2 দিনের আদিক্ষেতা শেষ হইতে না হইতে হুড়মুড়ে নিচে এসে পড়ছি, এটা নিয়ে আমারে বলতে কিছুতেই ছাড়বে না, এগুলি ভাববি, এগুলি মাথায় রাখবি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ভাত করার বিষয়, ভাতের মধ্যে ডিম সেদ্ধর বিষয়। দেখ, তুই 1টা ডিম সেদ্ধ কর বা 10টা ডিম সেদ্ধ কর, ভাতের মধ্যে দিস না। সত্যি এটা কিন্তু বিজ্ঞানসম্মত বিষয়, এটা মানুষ এমনি এমনি বলে না। তুই যতই পরিষ্কার করে তুই স্কচ ব্রাইট দিয়ে ঘষে তারপরে তুই সেদ্ধ দে, কিন্তু ওর খোসার মধ্যেই একটা ব্যাকটেরিয়া থাকে যেটা কিনা ভাতে খেতে ডাক্তাররা খোদ বারণ করে, ভাতে সেদ্ধ দিতে বারণ করে। যত কষ্টই হোক একটা আলাদা বাটিতে ডিমটা সেদ্ধ করে নিবি, বেশিক্ষণ তো লাগে না, বেশিক্ষণ লাগে না, আলাদা সেদ্ধ করে নিবি। আর যারা বলেছে তারা কিন্তু ঠিক বলেছে। হ্যাঁ, যদি কেউ কটাক্ষ করে বলে থাকে আমার মতন, আমি তো কটাক্ষ করে বলি তাই না, সবার খুব কানে লাগে নাকি, তো যে বা যারা বলেছে তাদের যদি বলার ধরন ভালো না লাগে, কিন্তু কথাটা কিন্তু ঠিক, একসাথে কখনো সেদ্ধ দিবি না। আর একটা কথা,
অনেক আমিও বলেছি যে তুই এতদিন ধরে সংসার করছিস, তোর এখনো আইডিয়া হয়নি তোরা দুজন কতটুকু কি খাস? তখন কি বললি, আসলে আমাদের তো ঠিক থাকে না যে কখন কোন বেলা রান্না করব, এইটা ঠিক করতে হবে, এরই নাম সংসার। এটাকেই সংসার বলে, একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, এটাকেই সংসার বলে। হুটাফাটা হুটফাট করে কোনো ডিসিশন, এটাকে সংসার বলে না। এটাকে উড়নচণ্ডী বলে। সুতরাং ডিসাইড করে নিবি। ইমার্জেন্সি বা হঠাৎ করে কোনো কিছু আমাদের কি হয় না, আমাদেরও হয়, কিন্তু সেটা সব সময় না। আর হলে পরেও একটা আইডিয়া থাকে, সেই আইডিয়া করে নে। কারণ ভাত নষ্ট করা ভালো না, কোনো খাওয়ার জিনিসই নষ্ট করা ভালো না, ইভেন কোনো কিছুই নষ্ট করা ভালো না। তো যাই হোক, এই গেল রান্নাবান্নার বিষয়। এবার আসি বাসন মাজা, কাপড় কাচা, এই বিষয়গুলো। দেখলাম আবার বাসন মাজতে বসেছিস। দেখ, ব্লগার তো, বাড়িতেই থাকিস, খুব কম ঘুরতে বেরোস। আর ঘুরতে বেরোনোটা এখন প্রায় বন্ধের দিকেই হয়ে আসছে, কারণ যেহেতু কাজে যাচ্ছে, কাজের চাপ আছে তার জন্য। তো এখন ওই কাজগুলো নিজেই কর, হ্যাঁ, দেখবি অভ্যাস হয়ে যাবে। আর তোর তো ট্যাপ কল আছে, অল্প অল্প করে বাসন মেজে রাখবি, তাহলে তো কলপারে যেতে হবে না। অল্প অল্প করে বাসন মেজে রাখবি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এবার আসি, তোর বর কাজে যায়, টিফিন নিয়ে যায় না, কারণ শ্বশুরবাড়ির ওখানটাই তো দোকান, তো ওখানেই কিন্তু খেয়ে নেয় দুপুরের খাওয়াটা। আর তুই শাক ভাজা দিয়ে খাচ্ছিলিস আর বলছিলিস যে ইসো যদি থাকতো খেতে পারতো, কারণ রাত্রেবেলা তো শাক খাওয়া যায় না। হ্যাঁ, সকালবেলা খালি পেটেও শাক খেতে নেই, গ্যাস হয়, আর রাত্রেবেলাও শাক খেতে নেই, হজম হয় না। তো শাক একমাত্র খাওয়ার সময় হচ্ছে দুপুরবেলা। তো তুই তাড়াতাড়ি উঠে রান্না বান্না করে দিবি। যেই পদটা তুই জানিস যে হ্যাঁ এটা শুধু দুপুরবেলাই খেতে পারে, সেই পদটা আগে রান্না করে দিয়ে দিলি। ও মা, তুই তো উঠিস কখন? এই সংসার সংসার, খালি সংসার সংসার করিস। টাইটেলে সংসার, থাম্বনেলে সংসার, মুখে সংসার, মানে ভিডিওতে মুখে বলতে থাকিস সংসার সংসার, অথচ তুই সংসার করছিস, তোর বর চলে যাচ্ছে শুধুমাত্র চা বিস্কুট খেয়ে। হ্যাঁ, অনেকে আছে সকালবেলায় কিছু খেতে চায় না, অনেকেই আছে, তুই খোদ খেতে চাস না। তোকে মনে আছে আমি একবার জোর করে খাইয়ে দিয়ে তারপরে পাঠিয়েছিলাম। তো যাই হোক, এই না খাওয়াটা কিন্তু খুব খারাপ, এই না খেয়ে থাকাটা। কারণ রাত্রেবেলা কখন খাচ্ছিস, তারপরে সকালবেলা পার করে দুপুরবেলা গিয়ে খাচ্ছিস, এটা তুই এখন বুঝতে পারবি না। এই গ্যাসটা জমতে জমতে যেদিন অ্যাকশন দেখানো শুরু করবে, সেই দিন বুঝতে পারবি। সুতরাং সকালবেলা একটা ভারী কিছু খেয়ে নিবি। তুই যাই খাস না কেন, যেটা তো শুট করে সেরকম কোনো খাওয়া সকালবেলাতে খেয়ে নিবি। আর এটা কেমন সংসার বন্টু, এটা কেমন সংসার যেখানে কিনা স্বামী কাজে চলে যাচ্ছে, স্বামী চা করে দিয়ে যাচ্ছে, তা ধন্য ধন্য লাভ ম্যারেজ, ধন্য যে স্বামী চা করে দিয়ে চলে যাচ্ছে। শোন, এই যে বলছিস না, হ্যাঁ এই কথাটা নিয়েই বলছিলি যে তোমরা কি বলো দুদিনের আদিক্ষেতায় চা করে দেওয়া নিয়ে। তুই এই যে বলছিস যে খুব ভালো লাগে স্বামী চা করে দেয়, সকালবেলাতে চা করে দেয়, করুক, ও চাটা করুক, ওর হাতের চা খেতে তো সকালবেলা ভালো লাগে, ও চা করুক। তুই পাশে উঠে তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দে, যাতে করে ও ওইদিকে খেলেও তোর হাতে রান্না করা একটা পদ খেতে পারে। রেগুলারই তো দেখছি আসার সময় ঘুগনি নিয়ে আসে। আজকেও মনে হয় দেখলাম না কালকে দেখলাম, যাই হোক দেখলাম যে ঘুগনি নিয়ে এসছে। তুই বলছিস না আমি ঘুগনি খাবো না, ভাত খাবি, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটাই হওয়া উচিত যে প্রত্যেক দিন বাইরের খাওয়ার কেন? দর্শকরা বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছে, তুই দুদিনের জন্য বলছিস না আর বাইরের খাওয়ার খাবো না, আবার তোর বর নিয়ে আসছে। ऐसे कैसे चलेगा? এরকমটা ঠিক না, বিশেষ করে তোর শরীরের জন্য ঠিক না। আচ্ছা, যেটা বলছিলাম সংসার সংসার, এটা কিন্তু কোনো ভালো সাইন নয়। হ্যাঁ, এই তো লক্ষ্মী পুজোতে হেল্প করলি, যাই হোক যাই করেছিস, লক্ষ্মী পুজোতে অ্যাটেন্ড তো করেছিস, সমস্ত খরচাপাতি সবকিছু তো করেছিস, তাহলে লক্ষ্মীশ্রী জিনিসটা সঙ্গে তোর এই যে হারকাতিগুলো সংসারে যে করছিস, সেটা কিন্তু যাচ্ছে না, সেটা যাচ্ছে না। সকাল সকাল উঠলি, অত দেরি করে কিসের ঘুম? 3টে-4টে পর্যন্ত টিভি দেখা, ওই সমস্ত কি মন্দিরাকেও আমি বলি এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ মানলাম তোদের পরের দিন সকালবেলা কোনো কাজ নেই, তা হলেও কিন্তু এটা করা ঠিক না। 3টে-4টে, আরে তারপরে গিয়ে ঘুম। রাত্রের ঘুম কাকে বলে? এক রাতের ঘুম 10 দিনেও পোষায় না। আর তারপরেই কিন্তু শরীরের মধ্যে নানান রকম বিক্রিয়া হতে থাকে, নেগেটিভ ক্রিয়া বিক্রিয়া হতে থাকে। সুতরাং ওই রাত জেগে বরের সঙ্গে ওয়েব সিরিজ দেখলাম, মন্দিরা তোকেও বলছে, রাত্রেবেলা জেগে জেগে বরের সঙ্গে ওয়েব সিরিজ দেখলাম আর 4টের সময় গিয়ে ঘুমালাম, এটা বড়াই করার মতন কোনো কথা না, এটা বড়াই করার মতন কোনো কথা না। সবচেয়ে ভালো কি জানো তো, যেটা কিনা আমরা জিন্দেগিতে পালন করতে পারবো না। হ্যাঁ দেখো, মৃত্যু সবার নির্ধারিত, মরতে হবেই,
কিন্তু তার মানে এই না এক জাপটা রোগ শরীরের মধ্যে নিয়ে তারপরে বাঁচবো, তাই না? এবং সেই রোগটা ইচ্ছাকৃত, মানে নিজের অবহেলার কারণে, নিজের শরীরের প্রতি নিজের অবহেলার কারণে। আমরা তো মেনটেন করতে পারি না। তোমরা বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কথা শুনবে, তারা 6:30 থেকে 7টা ঊর্ধ্বে 8টার মধ্যে তারা ডিনার কমপ্লিট করে ফেলে। আমরা ভাবতে পারবো? 10টা, খুব তাড়াতাড়ি 10টা, তারপরে তো মানে ম্যাক্সিমাম হচ্ছে 12টা, 11:30, 12টা। কিন্তু এটা যে আমাদের শরীরের জন্য কতখানি ক্ষতিকারক সেটা আমরা আইডিয়াও করতে পারি না। হ্যাঁ, আমি শুনছিলাম 6:30 থেকে 7টার মধ্যে ডিনার কমপ্লিট, 9টার মধ্যে বিছানায় ঘুম, আবার ওদিকে 5টা 6টা বাজতে না বাজতে তারা উঠে পড়বে, তাদের সকালবেলা মর্নিং ওয়ার্কআউট যাই করে তাই করে। আমরা কি করি? হাম লোক ক্যা করতে হ্যাঁ, আমরা সকালবেলায় বিছনার থেকে উঠতে গেলে ওরে বাবা গো মা গো, কোনো সময় পেশিতে টান, কোনো সময় হাড়ে যন্ত্রণা, এই সমস্ত আমাদের লেগে থাকে, তাই না? তো যাই হোক, যেটা কিনা বন্টুকে বলছিলাম, সকালবেলাটা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবি, আর তার জন্য তোকে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাতে হবে। সংসার মুখে আওড়ালেই হলো না, সংসারে লেবার দিতে হবে, তাই না বলো বন্ধুরা? আমি তাই সকালবেলা ওঠা, তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়া, তাড়াতাড়ি খাওয়া দাওয়া, স্নান করা কি মিস করি। আমি তোমাদেরকে কিন্তু ব্লগ ভিডিওতে বলি যে আগে 1টা থেকে 1:30টার মধ্যে আমার দুপুরের খাওয়া কমপ্লিট, 8:30 থেকে 9টার মধ্যে সকালের খাওয়া কমপ্লিট, কারণ তখন বর আরো সকালে কাজে যেত। তো সেই কারণে তখন কটা ট্রেন ধরতো? 8:15 ট্রেন ধরতো, তার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেত। 9:30টার সময় আমি রান্নাঘর থেকে ঘরে চলে আসতাম। এখন বর যায় দেরি করে, আমিও লেটিয়ে উঠি, কারণ ঘুমাই দেরিতে। এগুলো খুব খারাপ জিনিস। তো যাই হোক, আরেকটা বিষয় যেটা কিনা দেখলাম, বরের কাজের চাপ বলে বন্টু ঘুরতে যেতে পারছে না, তার জন্য বন্টুর খুব মন খারাপ। কত ঘোরা লাগে, এই কত ঘোরা লাগে! রানাঘাটে যখন ছিলিস সারা বেলা তো ঘুরে ঘুরেই বেড়াইছোস। এখানে আসার পরে তোর বর তাও পুজোর সময় রেগুলার কাজে যাচ্ছে, সেটা নিয়েও তোর মন খারাপ। সত্যি এরকম বলিস না। আজকে তোর ইউটিউবের ইনকাম আছে বলে বরের কাজ তোর কাছে ঘুরতে যাওয়াতে বাধা বলে মনে হচ্ছে। মুঝসে পুছ, মেরে জैसे और किसी से पूछ। বর যদি কর্মহীন হয়ে যায় কতখানি কষ্ট হয়, আমার এরকম কতবার হয়েছে। কারণ ওই ছাটাই করা 2 থেকে 3বার এরকম হয়েছে। আমার রীতিমতন ফিয়ার কাজ করতে, একটা ফোবিয়া হয়ে গেছিল আমার, যে এই কোন দিন এসে বলবে কি এই তো এতজনকে ছাটাই করে দিয়েছে, শুধু ওকে না, পুরো ধরে ছাটাই করে দিয়েছে। তো ওই ট্রমাটা সাংঘাতিক ট্রমা। হ্যাঁ, আজকে ইউটিউব আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু বরের কাজ নিয়ে কখনো এ করবে না, মানে অনলাইন সোশ্যাল মিডিয়ার কাজ আজ আছে কাল নেই। তাই বরের কাজ নিয়ে কখনো ওরকম ভাবে বলতে নেই। জানিস তো, ঘরে বউদের হাসি গৃহস্থের কল্যাণ ডেকে আনে। আর বউয়ের মানে গৃহিণী যাকে বলে, যে গৃহিণী বা স্ত্রীর চোখের জল সংসারে অমঙ্গল ডেকে আনে, স্ত্রীর দীর্ঘশ্বাস সংসারে অমঙ্গল ডেকে আনে। এইগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার কথা না। কারণ আজকে আমি যদি অসুখী থাকি, আমার মন যদি ভারাক্রান্ত হয়ে থাকে, আমার সংসারের কাজে মন বসবে না, আমি হেসে খেলে সবার সাথে কথা বলতে পারবো না, খুব স্বাভাবিকভাবে একটা নেগেটিভিটি ঘরে ছড়িয়ে যাবে। ঠিক আছে, মন খারাপ করিস কিসের জন্য? এত ঘুরেছিস তাও শান্তি হয় না? শান্তি নাই রে। আচ্ছা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।